আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। আমি ফারজানা আফরোজ, বাংলা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজকে তোমাদের জন্য আমি একটা কবিতা নিয়ে এসেছি। আজকে আমরা একটা কবিতার ক্লাস করব। সেটা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবিতাটা লিখেছে সৈয়দ শামসুল হক। আচ্ছা, কবিতাটা নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিন বুঝতে পারছো, একজন কারোর নাম নুরুল দিন। তাহলে এখানে নুরুল দিন কে? আগে আমরা এই কথাটাই জানবো যে নুরুল দিন কে, কেন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিন হচ্ছে একজন রংপুর অঞ্চলের একজন কৃষক নেতা। যখন সামন্তবাদের আমলে, যখন ব্রিটিশরা আমাদের বাংলা দখল করে নেয় এবং সাম্রাজ্য বিস্তার করে সামন্তবাদের উৎপত্তি হয়, সে সময় পলাশী যুদ্ধের পরে বিশেষ করে রংপুর, দিনাজপুর ওই অঞ্চলগুলোতে ব্রিটিশরা এমনভাবে কর আরোপ করে যে চাষাদের বেঁচে থাকাই কষ্টকর হয়ে যায়। তারা দুবেলা দুমুঠো খেতে পড়তে পারে না, এরকম অবস্থা হয়ে যায় তাদের। তখন সেই ব্রিটিশদের বিরুদ্ধে যে একজন যার কোনো তেমন পরিচয় নেই, রাজনৈতিক পরিচয় নেই, তেমন কোনো অভিজ্ঞতা নেই, পড়াশোনা নেই, কিছুই নেই, এরকম একজন চাষা কৃষক যে কিনা সবাইকে ডাক দিয়ে সে সামন্তবাদের বিরুদ্ধে, সে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিল। যে আন্দোলন এতটাই তীব্র হয়েছিল যে ব্রিটিশরা সত্যি তারা ভয় পেয়ে গিয়েছিল বা তাদের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল, এতটাই জোরালো ছিল সেই নুরুল দিনের ডাকে মানুষ, যে চাষারা যে সাড়া দিয়ে যে আন্দোলন করেছিল সেই আন্দোলন। তো নুরুল দিন হচ্ছে সেই কৃষক আন্দোলনের নেতা। আর তো সৈয়দ শামসুল হক সেই নুরুল দিনের কথা বলেছেন যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে নুরুল দিন কে। আর এরপর আমরা জানবো সৈয়দ শামসুল হকের জীবনী। তোমাদের বইয়ের আলোকে যতটুকু দেওয়া আছে ঠিক সেই অনুযায়ী আমরা সৈয়দ শামসুল হকের জীবনীটা একটু জেনে নিই সংক্ষেপে। আচ্ছা, সৈয়দ শামসুল হক, আগে আমরা তার জেনে নিই। সৈয়দ শামসুল হকের জন্ম। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সৈয়দ সিদ্দিক হুসাইন। তার ছাত্রজীবন বা পড়াশোনা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। তারপরে তিনি প্রথমে সাংবাদিকতাকে তার পেশা হিসেবে বেছে নেন। পরবর্তীতে তিনি BBC বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। এরপরে তিনি তার পুরো জীবন সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তো সৈয়দ শামসুল হককে সব্যসাচী বলা হয়। সব্যসাচী শব্দের অর্থ তোমরা জানো কিনা আমি জানি না। সব্যসাচী শব্দের অর্থ হচ্ছে যার দুই হাত সমান চলে। এখন দুই হাত সমান চলে বলতে কি বুঝিয়েছে, অথবা এই কথাটার মিনিংটা কি? দুই হাত সমান চলে, সে কি দুই হাতে একসাথে লিখতে পারে বা দুই হাতে একসাথে কাজ করতে পারে? সেরকম কিছু না। দুই হাতে এটা বা সব্যসাচী বা দুই হাত সমান চলে সাহিত্যের ভাষায় যেটা হচ্ছে, এর অর্থ হচ্ছে যে তিনি একধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও সাহিত্যের বিভিন্ন জগতে তিনি বিচরণ করেছেন। সেই জন্যই তাকে সব্যসাচী লেখক বলা হয়। তো অর্থাৎ যে সাহিত্যের শুধু কবিতা না, শুধু উপন্যাস না, শুধু নাটক না, সাহিত্যের যতগুলো শাখা আছে মোটামুটি সব শাখাই তার কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে, বা সেই সব শাখায় তিনি বিচরণ করেছেন, তার কিছু না কিছু লেখা আছে, তাদেরকেই সব্যসাচী লেখক বলা হয়। আচ্ছা, এর মধ্যে আবার তিনি চিত্রনাট্য রচয়িতা, গীতিকার হিসেবেও তিনি বিখ্যাত কিন্তু। আচ্ছা, মানুষের জটিল জীবন প্রবাহ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যকর্মের মূল প্রবণতা ছিল। সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে তিনি সর্বদাই ছিলেন নিরীক্ষাপ্রিয়, অর্থাৎ তিনি সাহিত্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন যে কীভাবে কী হবে, কোনটা লিখলে কোনটা আসবে, কোনটা কী হবে, সবসময় তিনি নিরীক্ষাধর্মী লেখা লিখতেন। তার উল্লেখযোগ্য অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, সেগুলো আমি বলছি। বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর,
রজ্জুর পথে চলেছি, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা প্রভৃতি তার কাব্যনাট্য। সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 21 পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি 2016 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা জন্মটা জানলাম কখন? 1935 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 2016 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এগুলো সৈয়দ শামসুল হকের সংক্ষিপ্ত জীবনী। আচ্ছা, এবার আমরা আসি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এটা কী ধরনের কবিতা? আসলে এটা একটা কাব্যনাটক। কাব্যনাটক কী, এটা তোমাদের প্রশ্ন জাগতে পারে। কাব্যনাটক কি? যে রচনায় কাব্যের অংশ কম আছে, নাটকের অংশ বেশি আছে, দুটাই মিশ্রণ আছে, তবে কাব্যের অংশ কম, নাট্যাংশ বেশি, সেটাকে কাব্যনাটক বলা হয়। আরেকটা আছে নাট্যকাব্য, যেটাতে হচ্ছে নাটকীয়তা কম থাকে, কাব্যটা বেশি থাকে, সেটাকে নাট্যকাব্য বলে। আর এটা হচ্ছে কাব্যনাট্য, এর মধ্যে নাটকীয়তা বেশি বা নাটকের অংশটাই বেশি, কাব্যটা কম। তাহলে আমরা কি পেলাম? নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা হচ্ছে কাব্যনাট্য, এবং তিনি অনেকগুলো কাব্যনাট্য লিখেছেন। তো নুরুল দিনের সারা জীবন, এই কাব্যনাট্যটার একটা প্রথম নাম কবিতা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের সারা জীবন যে কাব্যনাট্যটা তার আছে, সেই কাব্যনাটকের একটা কবিতা, প্রস্তাবনা কবিতা হচ্ছে এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? নুরুল দিনের কথা মনে পড়ে যায় লিখেছেন সৈয়দ শামসুল হক। এবার আমরা আসি মূল কবিতা, আমরা চলে আসি। মূল কবিতা কি আছে? এই কবিতাটা আসলে কি নিয়ে লেখার, মূল বিষয়বস্তুটা কি, কবিতাটাতে কবি কি বোঝাতে চেয়েছেন? আসলে কবিতাটাতে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের দেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তার আগে আমাদের দেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, যেভাবে ওরা আমাদেরকে অত্যাচার নির্যাতন করে, সেসবের সময়, সেই সময়গুলোতে কবির মনে পড়ে যায় নুরুল দিনের কথা। কারণ কবির মনে হয়েছে সেই 1189 বঙ্গাব্দে নুরুল দিন যেমন করে কৃষক নেতাদের ডাক দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এখনও সেই নুরুল দিনের প্রয়োজন আছে, যে নুরুল দিন এসে আমাদের দেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করবে, আমাদেরকে বাঁচাবে। এই জন্য তিনি তখন নুরুল দিনের মতো একজন লোককে কামনা করেছেন। বারবার তিনি বলছেন যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, তিনি নুরুল দিনের মতো লোক আশা করেছেন, সেই জন্যই তিনি নুরুল দিনকে এখানে তুলে নিয়ে আসছেন। আচ্ছা, এখানে আর কিছু তথ্য আমি দিয়ে রাখি। এটা হচ্ছে কত সালে নুরুল দিন কৃষক আন্দোলন করেছিলেন, সেটা হচ্ছে বাংলা 1189 সনে নুরুল দিন সেই 89 সালে কৃষক আন্দোলন করেছিলেন। আর ইংরেজি সনটা যদি তোমরা জানতে চাও, ইংরেজি সনটা হবে 1782 সন। বাংলা সনের সাথে, বাংলা 1189, বাংলা সনের সাথে যদি 593 বছর বাদ দাও, তাহলে কিন্তু 593 বছর যোগ করো, তাহলে কিন্তু ইংরেজি সনটা বের হয়ে যাবে। তাহলে আমরা 1189 সাথে যদি 593 বছর যোগ করি, তাহলে আসে 1782। তাহলে ইংরেজি 1782 সালে নুরুল দিন কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বা কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন। আচ্ছা, তাহলে আমরা মূল কবিতায় চলে আসি। কবিতাতে কি আছে? নীলক্ষা নীলাকাশ, হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর। আচ্ছা, নীলক্ষা নীলাকাশ অর্থাৎ দৃষ্টিসীমানা অতিক্রম, দৃষ্টিসীমানার বাহিরে। কি? দৃষ্টি যত দূর চলে যায় তার বাহিরেও কি আছে? নীলক্ষা নীলাকাশ, হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর। অর্থাৎ আকাশ তো নীল, সে নীল আকাশে হাজার হাজার কি আছে? অগণিত তারা, ওই নীলে অগণিত আর। নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে
69,000। উপরে নীল আকাশ, আকাশে কি অসংখ্য তারা, অগণিত তারা, হাজার হাজার তারা, আর নিচে আছে গ্রাম, গঞ্জ, হাট, বাজার, জনপদ, লোকালয় অর্থাৎ জনবসতি। আচ্ছা, এটা তাহলে এই দুটো লাইন দিয়ে বোঝানো হয়েছে যে বাংলা, সমৃদ্ধ বাংলার যে সৌন্দর্য বা সমৃদ্ধ বাংলা বা মানুষের যে বসবাসের যে পরিবেশটা, সেটা বোঝানো হয়েছে। সমৃদ্ধ বাংলার চিত্র তুলে ধরতে কবি এ দুটো লাইন ব্যবহার করেছেন। নীলক্ষা নীলাকাশ, হাজার হাজার তারা, ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। ধবল দুধের মতো, ধবল শব্দের অর্থ সম্ভবত তোমরা জানো, আমি আশা করব তোমরা জানো। অর্থ হচ্ছে সাদা, আমরা সবাই জানি দুধ সাদা হয়। সেই কবি কি বলছেন, ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। অর্থাৎ এই যে 69,000 লোকালয়, উপরে নীল আকাশ, নিচে যে লোকালয়, সে লোকালয়ের মধ্যে জ্যোৎস্নার রং কেমন, দুধের মতো সাদা জ্যোৎস্না, যেন মনে হচ্ছে যেন কবির কাছে এই লোকালয়ের মধ্যে জ্যোৎস্না, দুধের মতো সাদা যে জ্যোৎস্না সেটা ঢলে পড়ছে, সেটা পরিপূর্ণ হয়ে আছে। দুধ ঢাললে যেমন সেরকম মনে হচ্ছে জ্যোৎস্নাও তা উপর থেকে এই গ্রামের উপরে, আমাদের দেশের উপরে জ্যোৎস্না ঢেলে দিচ্ছে, এরকম কবির কাছে মনে হচ্ছে। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নষ্ট নদী, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। এখানে কবি এগুলো নষ্ট বলেছেন কেন? এতক্ষণ তিনি বর্ণনা দিয়েছেন যে কীরকম গ্রাম বাংলার চিত্র, সেখানে লোকালয়ে বসবাস করছে, 69,000 লোকালয় আছে, সেখানে সুন্দর জ্যোৎস্না ছড়িয়ে আছে, কিন্তু এর মধ্যে নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নষ্ট নদী, নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। অর্থাৎ আমাদের সব কিছু নষ্ট, নষ্ট বলতে সব কিছু তছনছ, এলোমেলো, কেউ যেন, কারা যেন সব এলোমেলো করে দিয়েছে, কোনো কিছু ঠিক নাই, সবই নষ্ট। তখন কি হয়, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। যখন সব এলোমেলো, যখন সব বিশৃঙ্খল হয়ে আছে, তখন হঠাৎ করে কবি খেয়াল করেন তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। কবি প্রশ্ন করেন, দিয়ে এত বড় চাঁদ। এখানে তীব্র শীষ কথাটা ব্যবহার করা হয়েছে, চাঁদকে এখানে বলা হয়েছে সম্ভাবনাময়, একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। চাঁদ এখানে এত বড় চাঁদ মানে একটা সম্ভাবনা, একটা আশার আলো। আর তীব্র শীষ হচ্ছে সে চাঁদের, সে আশার যে আগমন ধ্বনি, সে আগমন ধ্বনিটাকে তীব্র শীষ বলা হয়েছে। তোমরা হয়তো টিভিতে বা কোথাও দেখে থাকবে, আগের দিনে রাজা বাদশারা যখন দরবারে আগমন করতো, আসতো, তখন কিন্তু বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, মিউজিক হতো। তারপরে যে হ্যাঁ, সবাই তখন বুঝতো মিউজিকের শব্দ শুনে যে হ্যাঁ, এখন রাজা দরবারে আসছেন। আবার মনে করো বিভিন্ন ছবিতে তোমরা দেখবা যখন নায়কের আগমন, তখন কিন্তু এক ধরনের মিউজিক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়তো, মানে দর্শকরা বুঝে যায় হ্যাঁ এই মিউজিকটা আছে মানে নায়ক আসবে, এরকম একটা মিউজিক দেওয়া হয়। এখানে তীব্র শীষ সেরকম একটা বীর পুরুষ বা কোনো একটা সম্ভাবনা বা কোনো একটা বীর পুরুষের আগমন ধ্বনি অর্থে এই তীব্র শীষটাকে বোঝানো হয়েছে। তখন হঠাৎ দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। চাঁদটাকে বলা হচ্ছে সম্ভাবনা, আর তীব্র শীষ হচ্ছে তার আগমন ধ্বনি। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে, কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। অর্থাৎ একদম হঠাৎ করে অকস্মাৎ, আকস্মিকভাবে স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি। স্তব্ধ কেন? স্তব্ধ হয়ে যে আমাদের এত 69,000 হাট, বাজার, গঞ্জ সব কিছু ব্রিটিশদের অত্যাচারে স্তব্ধ হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই, কোনো স্তব্ধ হয়েছে। সেই স্তব্ধতার, অত্যাচারিতার যে স্তব্ধতা, সেই স্তব্ধতার ধ্বনি ছিঁড়ে কী হয়, কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। অর্থাৎ কিসের ধ্বনি এটা, কিসের শব্দ, কিসের প্রপাত। প্রপাত মানে জলপ্রপাত, তোমরা জানো প্রপাত মানে জলপ্রপাত মানে ঝর্ণা। সেই কিসের প্রপাত অর্থাৎ ঝর্ণা পড়ার যে শব্দ, সেটাকে আবার কিসের, কোন ধ্বনি, কিসের প্রপাত। এরপর হচ্ছে গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। এখানে কবি প্রশ্ন করে আবার কবি সবাইকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা সবাই গোল হয়ে আসুন, অর্থাৎ সবাই মিলিত হয়ে, সবাই একত্রিত হয়ে আসুন, সবাই একসাথে এক জায়গায় বসুন, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। অতীত বলতে
ওই যে সেই যে যখন ব্রিটিশরা আমাদেরকে অত্যাচার নির্যাতন করেছিল সেই অতীতের কথা বলা হচ্ছে। সে অতীত যেন হঠাৎ করে আমাদের বন্ধ দরজা অর্থাৎ মানুষের মনে হাতে হানা দেয়। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। হাতে হানা দেয় মানে অতীতের যেরকম হয়েছিল, আমরা অত্যাচার নির্যাতিত হয়েছিলাম, সেরকমই কিছু অত্যাচার নির্যাতন যেন আমাদের একদম দরজার কাছে, আমাদের অর্থাৎ বিপদ মনে হয় যেন আমাদের খুব কাছে চলে এসেছে। বিপদ কাছে এসে কোথায় আনা দিচ্ছে? মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তীব্র স্বচ্ছ পূর্ণিমা যখন কবি প্রথমে বর্ণনা দিচ্ছেন তখনও কিন্তু স্বচ্ছ পূর্ণিমা ছিল, এখনও এই পূর্ণিমা এখনও সেরকম পূর্ণিমা। সেই পূর্ণিমা দেখে কবির নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কালঘুম যখন বাংলায়, কালঘুম বলতে এখানে কালঘুম শব্দের অর্থ মৃত্যু। বাংলায় তখন কি চলছে? কালঘুম চলছে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে আক্রমণ করেছে, তারা আমাদের অধিকার বঞ্চিত করে আমাদেরকে এতটা অত্যাচার নির্যাতন করেছে, আমাদের দেশ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, সব যেন কালঘুমে ঘুমিয়ে পড়েছে। সেই জন্য বলা হয়েছে কালঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিন কী করে? তার দীর্ঘ দেহ নিয়ে আবার কোথায়? মরা আঙিনায়। মরা আঙিনা কেন? মরা আঙিনা এই জন্যই যে ব্রিটিশ পাকিস্তানিদের অত্যাচারে নির্যাতনে আমাদের দেশে এত লাশ পড়েছে, আমাদের আঙিনাগুলো লাশে ভরে উঠেছে, অথবা আমাদের দেশটা যে মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে সেটা বোঝাতেই মরা আঙিনা বোঝানো হয়েছে। আর তার দীর্ঘ দেহ বলতে তার যে বলিষ্ঠ কণ্ঠ, বলিষ্ঠ তার বক্তব্য, সেটাকেই বোঝানো হয়েছে। তার বলিষ্ঠ কণ্ঠের তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনা। নুরুল দিনের বাড়ি রংপুর যে ছিল, তাহলে আমরা এখানে পেলাম নুরুল দিনের বাড়ি কোথায় ছিল? নুরুল দিনের বাড়ি ছিল রংপুর। এগুলো তোমরা মনে রাখবে, এখানে আন্ডারলাইন দিয়ে রাখো। নুরুল দিনের বাড়ি ছিল, নুরুল দিনের বাড়ি রংপুর যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল, অর্থাৎ রংপুরে নুরুল দিন কী করেছিল? ডাক দিয়েছিল। কত সালে? 1189 সনে। বাংলা 1189 সনে। তোমাদেরকে আমি আগেই বলেছি ইংরেজি হবে 1782, বাংলা 1189। আচ্ছা, নুরুল দিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে, আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, অর্থাৎ বাংলার আবার সে 1189 সালের কথা মনে পড়ে যায়। তখন কি হয়েছিল? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল নুরুল দিন তার কৃষক ভাইদেরকে নিয়ে। সেরকমই 1971 সালেও নুরুল দিনের কথাই মনে পড়ে যায়। এরপরে আমরা পরের অংশটাতে আসি। এরপর কি আছে? এরপর আছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। কবি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কখন মনে পড়ে যায়? যখন শকুন নেমে আসে এই বাংলায়। তোমরা জানো শকুন একটা পাখি। শকুন কি করে? শকুন কিন্তু কোনো জীবিত প্রাণী খায় না। কোনো প্রাণী যখন মারা যায় শকুন কিন্তু তখন ছিঁড়ে ছিঁড়ে সেই প্রাণী খায়। সেরকমই আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে কারা তখন আমাদেরকে অত্যাচার করছিল, নির্যাতন করছিল? পশ্চিম পাকিস্তানিরা। সেই জন্যই তাদেরকে তখন শকুনের সাথে তুলনা করা হয়েছে। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, অর্থাৎ আমাদের বাংলা যখন পাকিস্তানিরা আমাদেরকে হানা দেয়, আমাদেরকে অত্যাচার নির্যাতন চালায়, সে কথাটাই তুলে ধরা হয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। এখানেও সেই পাকিস্তানিদের কথাই বলা হয়েছে। আলখাল্লা বলতে একটা পোশাক, যে পোশাকটা একদম ঢিলাঢালা একটা পোশাক, প্রায় কালো রঙেরই হয়। আলখাল্লা ঢিলাঢালা কালো রঙের একটা পোশাক। তো দালালেরই আলখাল্লায় বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের দেশটা ছেয়ে গেছে তখন কিসে? পাকিস্তানিদের যে দালাল, তার সেই দালালদের আস্তানায় পরিণত হয় আমাদের দেশ, সেটা বোঝানোর জন্য বলেছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। তো এখানে আমার নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। স্বপ্ন লুট হওয়া বলতে কি বুঝিয়েছে এখানে? কোন স্বপ্ন লুট হয়ে যায় আমাদের?
আমাদের স্বাধীনতার স্বপ্ন, আমরা যে একটা স্বাধীন বাংলাদেশ হিসাবে থাকতে চাই, সেই স্বাধীনতার স্বপ্ন লুট হয়ে যায়। তখন কবির কী হয়? নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। অর্থাৎ তখনকার পশ্চিম পাকিস্তানি সরকার আমাদের ভাষা, আমাদের মুখের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, আমাদের মিডিয়ার ভাষাকে ওরা বাজেয়াপ্ত করে, অর্থাৎ দখল করে নিয়ে যায়। আমাদের স্বাধীন কথা বলার যে স্বাধীনতা, সেগুলোকে তারা হরণ করে। আমাদেরকে স্বাধীনভাবে কোনো কিছুই করতে দেয় না, কথা বলতে দেয় না, আন্দোলন কোনো কিছুই করতে দেয় না। সেজন্য বলা হয় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। এই কথার মানে কি? যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, অর্থাৎ আমরা কর দেই, সে করে সরকার চলে, কিন্তু আমাদের কর নিয়ে সরকার দেশ চালায়, আবার আমাদের বুকেই গুলি চালায়, আমাদেরকে অত্যাচারিত করে, রক্তাক্ত করে। সেটা বলেছে যখন আমারই দেশে আবার আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে। কবি আহ্বান করছেন আজ এই প্রশস্ত প্রান্তরে, অর্থাৎ বিশাল বড় প্রান্তর, মাঠ, খোলা মাঠ। আসলে খোলা মাঠ বলতে বোঝানো হয়েছে এখানে রেসকোর্স ময়দানকে বোঝানো হয়েছে, যে আসুন প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। অর্থাৎ স্মৃতির দুধ, ওই যে আমরা আগে কবি কি বলেছিলেন, যখন নুরুল দিন অত্যাচারে জর্জরিত হয়ে কৃষকদেরকে নিয়ে আন্দোলন করেছিলেন, সেই কথা মনে পড়ে যায়। যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে। অর্থাৎ তখন কি কেউ ঘুমিয়ে থাকতে পারে? তখন কি কেউ দেখেও না দেখার ভান করে থাকতে পারে? কে থাকে ভিতরে, অর্থাৎ কে নিজেকে ঘুটিয়ে রাখে, কে প্রতিবাদ না করে, অধিকার আদায়ের জন্য না লড়ে ভিতরে ঘরে ঢুকে বসে থাকতে পারে? কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে? অশ্রুপাত কথার অর্থ এখানে কবিতার মধ্যে হচ্ছে পরাজয় মেনে নেওয়া। অর্থাৎ তাহলে কে আছে যে এই সময় পরাজয় মেনে নিবে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। আচ্ছা, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে। অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু অনেক মা বোনের মানে অনেক কান্না, অনেক অশ্রু ঝরেছে। সেই অশ্রু কী হয়? মনে হয় যেন সব অশ্রু ব্রহ্মপুত্রে এসে, সব অশ্রু নদী যে তৈরি হয়েছিল, সেই নদী মনে হয় শেষে ব্রহ্মপুত্রে গিয়ে মেশে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অর্থাৎ নুরুল দিন যখন আন্দোলন করেছিলেন, তখন মনে হয়েছিল নুরুল দিনের সাথে যোগ দিয়ে অন্যান্য কৃষক নেতারা একসাথে মিশে পাহাড়ি ঢল যখন নামে, তখন কিন্তু যেহেতু পাহাড় উঁচু উঁচু থেকে যখন পানি পড়ে, তখন কিন্তু সমস্ত জায়গা ভাসিয়ে নিয়ে যায়। ঠিক সেরকমই নুরুল দিনের যে প্রতিরোধ যে আন্দোলন ছিল, সেটা পাহাড়ি ঢলের মতো সমস্ত কিছু কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। সমস্ত অত্যাচার, নির্যাতন, ব্রিটিশদের চিন্তা করতে বাধ্য হয়েছে যে এখানে আন্দোলন চলছে, বা নুরুল দিনকে নিয়ে তারা মাথা ঘামাতে বাধ্য হয়েছিল। সেজন্য বলছে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। তখন অভাগা মানুষ কি করে? অভাগা মানে নির্যাতিত। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশা। ওই নুরুল দিনের কথা মনে পড়ে, কবির মনে পড়ে, এবং অভাগা মানুষ মনে করে নুরুল দিনের মতো আবার কেউ আসবে, এসে আবার তাদেরকে সেভাবে বাঁচাবে, আবার তাদেরকে বাঁচিয়ে তুলবে। সেজন্য অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। অর্থাৎ এখানে কবি নুরুল দিনের মতো কাউকে আহ্বান করছেন, কাউকে ডাকছেন, যে জাগো বাহে কণ্ঠে সবাই। এটা হচ্ছে রংপুরের একটা আঞ্চলিক ভাষা। এখানে অর্থাৎ সবাইকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন, যাতে আমরা সবাই একসাথে মিলিত হয়ে পশ্চিম পাকিস্তানিদেরকে হারিয়ে দিতে পারি। আর সেজন্য আমরা অনুপ্রেরণা নিব কার কাছ থেকে? নুরুল দিনের কাছ থেকে। নুরুল দিনের মতো, নুরুল দিন যেভাবে কৃষকদেরকে নিয়ে একসাথে পাহাড়ি ঢলের মতো সমস্ত অত্যাচার, নির্যাতন রুখে দিয়েছিল, ঠিক সেভাবেই এখনও 1971 সালেও যেন আমরা সবাই মিলে নুরুল দিনের মতো
সবাই মিলে কী করতে পারি, সে পশ্চিম পাকিস্তানিদেরকে হটিয়ে দিতে পারি, আমাদের অধিকার আদায় করে নিতে পারি, আমাদের স্বাধীনতা আদায় করে নিতে পারি। সেই জন্য তিনি সবাইকে ডাক দিয়েছেন, জাগো বাহে কণ্ঠে সবাই। আচ্ছা, এখানে আমাদের কবিতা শেষ। তো তোমরা আসলে এই কবিতাটার মূল যে ইয়েটা সেটা হচ্ছে কবি সৈয়দ শামসুল হক নুরুল দিনকে মনে করে, যে যেখানে আমরা আসলে আমাদের বাঙালি জাতিকে বলা হয় বীরের জাতি, তোমরা জানো, যেখানে আমরা কোনো রাজনৈতিক পরিচয়বিহীন কোনো শিক্ষা পড়াশোনা কোনো কিছু ছাড়া নুরুল দিনের মতো একজন সামান্য কৃষক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল, তাহলে সেখানে আমরা 1971 সালেও আমরা নিশ্চয়ই তিনি নুরুল দিনের মতোই কাউকে না কাউকে আশা করছেন, যে এসে আমাদেরকে স্বাধীনতা, আমাদের অধিকার আদায় করে দিবে, আমাদের স্বপ্ন পূরণ করে দিবে। নুরুল দিনের মতো একজন কাউকে তিনি আসার আহ্বান জানিয়েছেন। এখানেই আসলে কবি সেই 1189 সালের যে আন্দোলন, সেটার সাথে আমাদের অনুপ্রেরণা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধে জয়ী হওয়ার কথা বলেছেন বা আমাদের অধিকার আদায়ের কথা বলেছেন। এখানে কবিতা শেষ। তোমাদের যদি কোনো শব্দার্থের সমস্যা থাকে আমাকে তোমরা বলতে পারো, অথবা এখানে তোমাদের বইয়ের মধ্যে কিন্তু শব্দার্থগুলো দেয়া আছে। আচ্ছা, এবার আসি আমরা তাহলে নুরুল দিনের কথা মনে পড়ে যায় পাঠ পরিচিতিতে আমরা চলে আসি। পাঠ পরিচিতিতে কী দেওয়া আছে, এখানে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, পাঠ পরিচিতি আমরা পড়ি। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাব্যনাট্যটি কোথার থেকে নেওয়া হয়েছে সেটা আমি তোমাদের বলে দিই, তোমরা আন্ডারলাইন করে রাখবে এবং মনে রাখবে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্যনাটক থেকে সংকলিত হয়েছে। এটি একটি নাটকের প্রস্তাবনা অংশ, অর্থাৎ প্রথম কবিতা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আর কোন কাব্যনাট্য থেকে নেওয়া হয়েছে, নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন নামে তার একটা কাব্যনাটক আছে, সেই কাব্যনাটকের প্রস্তাবনা কবিতা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের কবিতা এবং এই কবিতার সার অংশ। আর তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে, দেখবে, এবং যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, তোমাদের কোনো কিছু বোঝার সমস্যা থাকে, আমাকে তোমরা অবশ্যই মেসেজ করে জানাবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব, আমি তোমাদের প্রশ্নের উত্তর বা তোমাদের বোঝানো দরকারে বুঝিয়ে দিব। তো আজকে তাহলে এই পর্যন্তই। এরপরে আবার তোমাদের সাথে সবাই দেখা হবে আবার কোনো না কোনো ক্লাস নিয়ে। তোমাদের ক্লাস কেমন লাগছে সেটাও আমাকে জানাবে তোমরা। আর আমি অবশ্যই আশা করব তোমরা সবাই আমার ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং সে অনুযায়ী তোমরা পড়ে এটা রেডি করে রাখবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।